আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেদুল ইসলাম সাকিব। আজ আমরা শুরু করতে যাচ্ছি কেমিস্ট্রি সেকেন্ড পেপার অধ্যায় 1 পরিবেশগত রসায়ন। তো আমি তোমাদেরকে যে চার্ট দেখাইছিলাম যে কোন কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে, ওখানে তোমরা অবশ্যই খেয়াল করছো যে ওখানে কেমিস্ট্রি সেকেন্ড পেপার অধ্যায় 1 থেকে প্রশ্ন আসবে একটা। আর যদি জৈব যৌগ থেকে প্রশ্ন কম আসে, 3টার জায়গায় 2টা দেয়, তাহলে আমাদের অধ্যায় 1 থেকে প্রশ্ন দিবে 2টা। তো আমরা 2টা ধরলাম না, আমরা ধরলাম যে প্রশ্ন আসবে একটা। তো এই একটা প্রশ্ন যদি তুমি শিওর 100% পাইতে চাও, তোমার কিছু গ্যাসের সূত্র আছে এবং এই অধ্যায়ে কিছু সিম্পল ট্রিক্স আছে। এই ট্রিক্স অনুযায়ী তুমি যদি পড়তে পারো, তাহলে তোমার এখানে 10 মার্ক কি হয়ে যাবে, শিওর হয়ে যাবে। এছাড়া তুমি যদি অ্যাডমিশন টেস্টের কথা চিন্তা করো, অ্যাডমিশন টেস্টে ওইখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তোমরা যারা বিগত বছর প্রশ্নগুলো সলভ করছো বা বিগত বছর প্রশ্নগুলো দেখছো, এছাড়া আমাদের যে 80-20 সাজেশন আছে ওখানে তোমরা ফলো করে থাকো, তোমরা দেখবা যে ওইখান থেকে কি আসছে, প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। তো আমি তোমাদেরকে যে গ্যাসের সূত্রগুলো আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, বয়েলের চার্লসের সমন্বয় সূত্র, এছাড়া আদর্শ গ্যাসের সমীকরণ, ওইখান থেকে ভর নির্ণয়, অনুসংখ্যা নির্ণয়, ঘনত্ব নির্ণয়, আণবিক ভর নির্ণয়, তাছাড়া আরো কি আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রামের ব্যাপন সূত্র, এই যে টুকটাক জিনিসগুলো আছে, এইগুলা কি আমি সুন্দর মতো তোমাদেরকে কনসেপ্ট ওয়াইজ সিকোয়েন্সে সাজিয়েছি। তো তুমি যদি আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, তোমাদের আশা করি এই অধ্যায় বলতে কোনো সমস্যা আর থাকবে না। তো আমরা অধ্যায়টা শুরু করি। ফার্স্ট যে টপিকটা আমাদের আসে সেটা হলো বয়েলের সূত্র। বয়েলের সূত্র, বিজ্ঞানী রবার্ট বয়েল সে একটা সূত্র দিছে, যেটাকে বলা হয় শর্টকাটে বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা কি আমি প্রথমে তোমাদেরকে বলি। স্থির তাপমাত্রায়, কি বলছি আমি, তাপমাত্রা স্থির, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তার মানে বলতে চাইতেছে আমাদের যে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাস, তার আয়তন তার চাপের কি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। ব্যস্তানুপাতিক মানে আমরা কি জানি, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে, উল্টা সম্পর্ক। তো আমি যদি এটাকে ইকুয়েশনারি লিখি, দাঁড়াইতেছে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, আর টিটা কি হবে, টিটা হবে স্থির। সবসময় বয়েলের সূত্রের কন্ডিশন হলো তাপমাত্রা স্থির থাকবে। তোমরা যদি মনে করো ম্যাথ করতে যাও, তোমার ম্যাথে যদি কোনো জায়গায় হিন্টস দিয়ে দেয় তাপমাত্রা স্থির, অথবা সরাসরি বলে দেয় তাপমাত্রা স্থির আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে কার সূত্র ইউজ করে ম্যাথটা সলভ করবা, তোমরা বয়েলের সূত্র ইউজ করে ম্যাথটা সলভ করবা। তো এখানে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, একে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে আসি, সমানুপাতিক চিহ্ন যদি উঠাই, এখানে আসবে সমানুপাতিক একটা ধ্রুবক, আমি দিলাম কে, পিটাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, তাহলে পিভি ইকুয়াল টু কে, এটাকে 2 নাম্বার দিলাম, এটাকে 3 নাম্বার দিলাম। তাহলে পিভি ইকুয়াল টু কে, চাপ আর আয়তনের গুণফলটা সবসময় কি হইতেছে, ধ্রুবক হইতেছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু ডট 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 Pn Vn ইকুয়াল টু কে। আমরা লিখতেই পারি জিনিসটা। তো এইখান থেকে আমাদের যে বয়েলের সূত্র আমরা সবসময় মুখস্থ করি বা পড়ে আসছি, P1 V1 ইকুয়াল টু P2 V2, সেটা এখান থেকে আসছে। আরেকটা বিষয় তোমরা খুব আটকাও, জিনিসটা কি, তোমরা লেখচিত্র রাখতে পারো না। এই যে বিভিন্ন সূত্রগুলো আছে, যে ইকুয়েশনগুলো আছে, এগুলো গ্রাফ যখন পরীক্ষায় আসে তোমরা কি করতে পারো না, অ্যান্সার করতে পারো না, বা এমসিকিউ তে শিওর শর্ট এখান থেকে প্রশ্ন আসে। এই শিওর শর্ট প্রশ্ন তোমরা কি করো, ইজিলি একটা প্রশ্ন তোমরা মিস করে ফেলো। তো আমি তোমাদেরকে দেখাইতেছি কিভাবে এই গ্রাফগুলো মনে রাখবে এবং এই গ্রাফগুলো আঁকার সিস্টেমটা কি। একটা করে আঁকি। তুমি যদি প্রথমে 1 নম্বর সমীকরণে আসো, 1 নম্বর সমীকরণ সূত্র কি, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, তাহলে আয়তন আর চাপের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে গ্রাফটা কেমন হবে, আমি যদি ভি বনাম পি গ্রাফ আঁকি, গ্রাফটা হবে অধিবৃত্তীয়। খেয়াল করো, এটা এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। আমরা কি জানি, ওয়াই অক্ষে যত উপরের দিকে যাওয়া যায় তত প্লাস হয় এবং নিচে দিকে গেলে মাইনাস হয়। আবার এক্স অক্ষে ডানে গেলে প্লাস হয় আর বাম দিকে গেলে মাইনাস হয়। তাহলে আমি যদি ভি এর নিচের দিকে নামি কমতেছে, উপর দিকে গেলে বাড়তেছে, আর পি এর ক্ষেত্রে হবে যদি ডান দিকে যায় বাড়তেছে আর বাম দিকে আসলে কমতেছে। তাহলে গ্রাফটা খেয়াল করো, ভি আস্তে আস্তে কি হইতেছে, নিচের দিকে নামতেছে, তার মানে কমতেছে, বাট সাথে সাথে পি কিন্তু ডান দিকে আগাচ্ছে, তাহলে পি এর মান বাড়তেছে। তাহলে ভি কমতেছে, পি বাড়তেছে, তাহলে কি উল্টা সম্পর্ক হইতেছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হইতেছে, হইতেছে। তাহলে তুমি বলতেই পারো এটা কি ভি বনাম পি এর একটা গ্রাফ, এবং এই গ্রাফটা ঠিক আছে, গ্রাফটা কি হইছে, অধিবৃত্তীয়। আরেকটা নাম আছে, একে বলা হয় আইসোথার্ম রেখা বা সমতাপীয় রেখা, সমতাপীয় রেখা। এবার আসো, আমি যদি 2 নাম্বারটা নিয়ে কাজ করি, v equal to k into 1/p, গ্রাফটা কেমন হবে, খেয়াল করো, v এর সাথে p এর সম্পর্ক হইল ব্যস্তানুপাতিক। আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। v এর সাথে p এর সম্পর্ক কি, v এর সাথে p এর সম্পর্ক হইল ব্যস্তানুপাতিক, বাট v এর সাথে 1/p এর সম্পর্কটা কি, v এর সাথে কিন্তু 1/p এর সম্পর্ক সমানুপাতিক।
এই জিনিসটা কিন্তু খুবই ট্রিকি, অনেকে বুঝে না বিষয়টা। ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, বাট ভি এর সাথে 1/p এর সম্পর্ক কি সমানুপাতিক। তাহলে ভি এর সাথে 1/p এর সম্পর্ক যদি সমানুপাতিক হয় তাহলে গ্রাফটা কেমন হবে আমাদের? আমরা ম্যাথে একটা সূত্র করছি যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওই সূত্রটা কি ছিল? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y = mx। তাহলে এখানে আমি ভি কে তুলনা করতে পারি y এর সাথে, কে m এর সাথে, 1/p কে x এর সাথে। তাহলে গ্রাফটা কেমন হবে? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে একটা, ভি বনাম 1/p। মাঝে মাঝে ট্রিক্স খাটায় আমাদের পরীক্ষায় দেয় 1/p না দিয়ে দেয় p ইনভার্স। তো p ইনভার্স যে কথা 1/p সেম কথা। তো আশা করি তোমরা গ্রাফটা বুঝতে পারছো। এবার আসো 3 নাম্বারটা, pv = k। চাপ আর আয়তনের গুণফল কি অলওয়েজ কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট গ্রাফগুলো কেমন হয়? যেমন আমরা ছোটবেলায় যখন ফিজিক্সে গতিবিদ্যার অঙ্ক করছি, গতির অঙ্ক করছি, আমরা দেখছিলাম এখানে একটা গ্রাফ ছিল। এটা ছিল ত্বরণ বাড়তেছে, ত্বরণে যাচ্ছে, তারপর ছিল সমবেগে যাচ্ছে, তারপর ছিল মন্দনে চলতেছে। তাহলে যখন সমবেগে চলছে s = vt, তখন গ্রাফটা কি এখন সোজা ছিল না? এক্স অক্ষের সমান্তরাল ছিল না? তো এখানেও গ্রাফটা সেম হবে, গ্রাফটা হবে সোজা। এটা হবে পিভি বনাম ভি, বা পিভি বনাম পি, একটা দিলেই হলো। তাহলে চাপ আয়তনের গুণফল সবসময় ধ্রুবক, আর এই জন্য গ্রাফটা কি হয়ে গেছে? এক্স অক্ষের সমান্তরাল। এখন তোমার কি এরকম এত কিছু মনে মাথায় রেখে ক্যালকুলেশন করা সম্ভব? সম্ভব না। এই জন্য আমরা ছোট করে ট্রিক শিখাই দিই। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হইলো, আমি লিখে দিচ্ছি, এবার সে লিখে দিই। যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি, ম্যাথ হোক, বায়োলজি থাকার কোশ্চেন নাই, তো যাই হোক, ব্যস্তানুপাতিক যদি সম্পর্ক হয় তখন আমার গ্রাফটা হবে অধিবৃত্তীয়। কেমন হবে? অধিবৃত্তীয়। যদি সমানুপাতিক সম্পর্ক হয়, সমানুপাতিক সম্পর্ক হলে আমার গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। আর যদি ধ্রুবক সম্পর্ক হয় তাহলে গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল। বুঝছে কিনা? যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে আমরা লিখবো অধিবৃত্তীয়, যদি সমানুপাতিক সম্পর্ক বলে আমরা মূল বিন্দুগামী সরলরেখা আঁকবো, আর যদি ধ্রুবক বলে তাহলে আমরা এক্স অক্ষের সমান্তরাল আঁকবো। তো এইভাবে তুমি যদি এই তিনটা জিনিস মাথায় থাকে, তো এইভাবে তুমি যে কোনো গ্রাফ সিস্টেমটাকে কি করতে পারবা? সলভ করতে পারবা। তাহলে আশা করি তোমরা বয়লের সূত্র মোটামুটি বুঝছো। তো বইতে মাঝে মাঝে দেখবা কিছু অঙ্ক আছে, একটা তো ডিরেক্ট p1 v1 = p2 v2 তে অঙ্ক দেয়, বাট মাঝে মাঝে দেখবা তোমাদের প্রশ্নে অ্যাড করে মার্বেল সহ, কাজ সহ, কোন একটি কঠিন বস্তু সহ। তো এইটার জন্য সূত্র কি হবে? তো আমি তোমাদেরকে এখানে একটা সূত্র লিখে দিচ্ছি। সূত্রটা হইল, কঠিন বস্তু ছাড়া যদি কোনো কঠিন বস্তুর কথা না বলে, জাস্ট সিম্পল একটা বয়লের সূত্রে ম্যাথ করতে দিছে, তখন আমাদের সূত্র হবে p1 v1 = p2 v2। বাট যদি কঠিন বস্তু থাকে, কঠিন বস্তু সহ, মার্বেল হোক, কাচ হোক, বা ডিরেক্ট কঠিন বস্তু কথা বলে, তো কঠিন বস্তু সহ যদি থাকে তাহলে আমাদের সূত্র হবে p1 v1 - x = p2 v2 - x। আর এক্সটা কি? এক্সটা হলো কঠিন বস্তুর আয়তন, কঠিন বস্তুর আয়তন। দেখা যাবে তোমাদের p1 বলে দিছে, v1 p2 v2 চারটা বলে দিছে, বলছে কঠিন বস্তুর আয়তন বের করো। তো যদি আমাদের কঠিন বস্তু ছাড়া দেয় আমরা ডাইরেক্ট বসাবো p1 v1 = p2 v2। আর যদি কঠিন বস্তু সহ বলে তাহলে আমরা লিখবো p1 v1 - x = p2 v2 - x। কথা কি ক্লিয়ার? তো যদি কথা ক্লিয়ার হয় এবং বয়সটা বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, বা তোমাদের কোনো কনফিউশন থাকলে বা আমার যদি কোথাও কোনো সমস্যা থাকে তুমি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। তো আশা করি বয়লের সূত্র তোমাদের ইনশাল্লাহ ঠিকভাবে বুঝে গেছো, এর বাইরে আশা করি আর কিছু লাগে না। এবার আসে চার্লসের সূত্র। বয়েলের সূত্রে আমাদের কন্ডিশন ছিল তাপমাত্রা স্থির। এটা কিভাবে মনে রাখবো? আমরা বলি না পানি বয়েল করো, ডিম বয়েল করো, তা বিভিন্ন কিছু বয়েল করা মানে কি? সিদ্ধ করার সাথে কার সম্পর্ক আছে? তাপমাত্রার সম্পর্ক আছে। ওইখান থেকে আমরা মনে রাখবো বয়েলের সূত্র মানে তাপমাত্রা স্থির। আর চার্লসের সূত্র প্রথমে চা দেওয়াই আছে, তার মানে চার্লসের সূত্রে আমার স্থির কি হবে? চাপ।
চাপ হবে স্থির। তো চার্লসের সূত্রের আবার দুইটা স্টেপ আছে, একটা হলো সেন্টিগ্রেড স্কেলে, একটা হলো কেলভিন স্কেলে। তো এই জিনিসটা অধিকাংশ স্টুডেন্ট খেয়াল করে না, এরা একদম দেদারসে পড়ে যায়। বাট ওই যে ডিফারেন্সটা কিভাবে কি আসলো এই জিনিসটা তোমরা অনেকেই জানো না বা কনসেপ্ট ক্লিয়ার না। তো আমি তোমাকে স্টেপ বাই স্টেপ করাবো যে কেলভিন স্কেলে কিভাবে, সেন্টিগ্রেড স্কেলে কিভাবে। তো দেখি, প্রথমে আসো সেন্টিগ্রেড স্কেলে। সেন্টিগ্রেড সেন্টিগ্রেড স্কেলে সূত্রটা কি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন বস্তুর আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই বস্তুর আয়তনের 1/273 অংশ পরিবর্তিত হয়। কি বলছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন বস্তুর আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই বস্তুর আয়তনের 1/273 অংশ কি হয়, পরিবর্তিত হয়। তো জিনিসটা শুনে তোমরা অনেকে ঘাবড়ায় যাইতেছো, এত বড় একটা কি সূত্র বললো, মাথার মতো তো কিছু যাইতেছে না, মাথার উপর দিয়ে যাইতেছে। তো এই জিনিসটা যদি ক্যালকুলেশন করে দেখাই, ইকুয়েশনালি দেখাই, তাহলে তোমাদের কাছে অনেকটা সোজা হয়ে যাবে। ধরি আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন ভি নট, কি ধরলাম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন কত, ভি নট। এখন এর তাপমাত্রা আমি করলাম 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সূত্র অনুসারে হবে ভি নট প্লাস ভি নট এর 1/273। যদি এর আমি 2 ডিগ্রি করি হবে ভি নট প্লাস ভি নট এর 2/273। বুঝতেছি কিনা সূত্রটা, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তনের 1/273 অংশ পরিবর্তিত হয়। এবার যদি তাপমাত্রা আমি 5 ডিগ্রি সেলসিয়াস করি হবে ভি নট প্লাস ভি নট এর 5/273। আমি যদি 500 ডিগ্রি করি, 500 ডিগ্রি সেলসিয়াস করি, ভি নট প্লাস ভি নট এর 500/273। বিষয়টা বুঝতেছি কিনা। তো যদি আমি এখানে 273 করি, আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে প্লাস বোর্ডে এই জিনিসটা অনেক আসছে, এই ম্যাথটা অনেক আসছে। যদি 273 করি তখন আমাদের কি হয়ে যাবে, আয়তনটা আমরা একটু দেখি। 273 যদি করি তাহলে আসতেছে ভি নট প্লাস ভি নট এর 273 ডিভাইডেড বাই 273। তো 273 কাটাকাটি, তাহলে ভি নট প্লাস ভি নট, তাহলে আসতেছে 2 ভি নট। বিষয়টা বুঝছে কিনা। তাহলে 273 ডিগ্রিতে নিলে কোন একটা গ্যাসের আয়তন কি হয়ে যাইতেছে, দ্বিগুণ হয়ে যাইতেছে। সেম টু সেম আমি যদি -273 ডিগ্রিতে যাই তাহলে এরকম একটা ব্যাপার ঘটে, কি ঘটে, -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভি নট প্লাস ভি নট এর -273 ডিভাইডেড বাই 273। তো কাটাকাটি হয়ে থাকতেছে কি, ভি নট মাইনাস ভি নট, মানে দাঁড়াইলো 0। তাহলে কি দেখলাম আমরা, যে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। সেম টু সেম -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন কি হয়ে যাইতেছে, 0 হয়ে যাইতেছে। তো এইটাকে কি বলে, এটার একটা নাম আছে পরম শূন্য তাপমাত্রা, তোমরা শুনছো। তো এইটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে চার্লসের সূত্রে সেন্টিগ্রেড স্কেলে। তো এখান থেকে আরেকটা কথা আসে, কল্পনাযোগ্য যে তাপমাত্রায় কোন একটি গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায় তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। আমি কি বলছি, কল্পনাযোগ্য যে তাপমাত্রায় কোন একটি গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তো তা কল্পনাযোগ্য কেন বলছে, আমরা এখনো -273 ডিগ্রি পর্যন্ত যাইতে পারি নাই পরীক্ষাগারে, এই জন্য এটাকে বলা হয়েছে কল্পনাযোগ্য। বাট এটা কিসে প্রুভ হয়েছে, আমাদের থিওরিটিক্যালি আমরা যদি ম্যাথের ইকুয়েশনালি বসাই আমরা দেখতেছি এই তাপমাত্রায় গেলে আয়তন কি যেতেছে, 0 হয়ে যেতেছে। এর জন্য বলা হয়েছে কল্পনাযোগ্য যে তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন কি হয়, তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়, থিওরিটিক্যালি 0 হয়ে যায়, তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রাটা কি তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। তো পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা কি আমরা দিতে পারবো, খুবই সোজা, আমি বলেই দিলাম মাত্র 2 বার, পরম শূন্য তাপমাত্রা। একে বলা হয় আবার 0 কেলভিন। তো আশা করি তোমাদের কনসেপ্ট এখানে মোটামুটি ক্লিয়ার। এবার আমরা পরের স্টেপে যাই, এবার আমরা একটু কেলভিন স্কেলে দেখি। কেলভিন স্কেলে গেলে কি হবে, আমি আবার ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন আমি ভি নট ধরলাম, তাহলে T1 ডিগ্রি সেলসিয়াস, এখানে আমি এখন যেতেছি কেলভিনে,
কোন স্কেলে? কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে দাঁড়াইতেছে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি কোনো একটা গ্যাসের আয়তন V1 ধরি, তাহলে আমি লিখতে পারি V0 প্লাস V0 এর T1 বাই 273। তো V0 যদি আমি কমন নেই তাহলে আসতেছে 1 প্লাস T1 বাই 273। ওখানে যদি আমি লসাগু করি 273 প্লাস T1, তাহলে লিখতে পারি V0 T1 বাই 273। এখন তোমরা আমরা প্রশ্ন করবা, ভাইয়া এই যে 273 প্লাস T1 এর বড় T1 কিভাবে হইলো? তো তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, আমরা যখন কোনো একটা ম্যাথ করি আমরা দেখছি যে কোনো একটা ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি কেলভিনে নিতে চাই আমি তার সাথে কি করি? 273 যোগ করি। যেমন ধরো কোনো একটা কিছু তাপমাত্রা দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নিতে গেলে আমরা কি করি? 27 প্লাস 273 300 কেলভিন। তাহলে কোনো একটা ডিগ্রি সেলসিয়াসের সাথে যদি 273 যোগ করা হয় সেটা কেলভিনে চলে যায়। তো এইখানে দেখো তো এই T1টা কি সেন্টিগ্রেড স্কেল ছিল না? তো এই T1 এর সাথে যখন 273 যোগ হয়ে গেছে তখন এটা আলটিমেটলি কি হয়ে গেছে? এটা কেলভিন হয়ে গেছে। তো এই জন্য কেলভিনকে বড় হাতে T দ্বারা প্রকাশ করে কেলভিন স্কেলে। তো এই জন্য আমি কি দিছি? বড় হাতে T1। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে আলটিমেটলি দাঁড়াইলো V0 T1 ডিভাইডেড বাই 273। একে আমি 1 নাম্বার দিলাম। এখন যদি তুমি আরেকটা তাপমাত্রা T2 ধরো, T2 ডিগ্রি সেলসিয়াস, এখানে V2 কি দাঁড়াবে? V0 T2 বাই 273। আর কিভাবে হইল এটা কি তোমাদের দেখানো দরকার আছে? দেখানো কোনো দরকার নাই, আমি এখানে বসাই দিছি। জাস্ট T1 এর জায়গায় তুমি T2 বসাও, দেখো তুমি সেম একটা রেজাল্ট পাচ্ছ। তাহলে এখন যদি 1/2 করি, 1/2 করলে কি দাঁড়াইতেছে? V1 বাই V2 ইকুয়াল টু V0 T1 273 ডিভাইডেড বাই V0 T2 273। ওইখান থেকে দাঁড়াইতেছে V1 বাই V2 ইকুয়াল টু V0 T1 273 into 273 divided by V0 T2। তাহলে V0 কাটাকাটি 273 কাটাকাটি, তাহলে থাকলো কি? থাকলো হইলো, আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি, থাকলো হইলো V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। তো আমি যদি এই পাশে নিয়ে আসি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, এটা আমাদের পরবর্তী লাগবে, দেখাইতেছি এটা আমাদের কেলভিন স্কেলের সূত্রের জন্য লাগবে। তাহলে V বাই T ইকুয়াল টু আমি লিখতে পারি K, তাহলে ওইখান থেকে লিখতে পারি V ইকুয়াল টু KT, তাহলে এখান থেকে লিখতে পারি V ইজ প্রপোর্শনাল টু T। এই হলো আমার কেলভিন স্কেলের সূত্র। তাহলে সূত্রটা কি দাঁড়াইলো? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার কি সমানুপাতিক। সাবধান, বারবার সাবধান, কি আমাদের এমসিকিউতে মাঝে মাঝে দেয় স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর তাপমাত্রা সমানুপাতিক। আর তুমি কি করো বোকা? চোখ বন্ধ করে টিক চিহ্ন দিয়ে দাও। বাট এটা কিন্তু পরম তাপমাত্রা, শুধু তাপমাত্রা বললে কিন্তু সে সেন্টিগ্রেড স্কেলে চলে যাবে। তাহলে আমাদের ইয়েটা হবে, সূত্রটা কি হবে? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার কিসের সমানুপাতিক? তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তো এই যে সূত্রটা V is proportional to T, এটা হলো কেলভিন স্কেলের থিওরিটিক্যাল সূত্র। আর আমাদের ম্যাথ করতে এই সূত্রটা লাগবে যে কি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। আর একে যদি আমি তোমাকে একটু যদি আমি সাজিয়ে দিই, সামনে কঠিন বস্তু দিয়ে সাজিয়ে লিখি, তাহলে সূত্রটা আমাদের কি দাঁড়াইতেছে? আলটিমেটলি সূত্রটা দাঁড়াইতেছে কঠিন বস্তু ছাড়া V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। আর যদি কঠিন বস্তু থাকে, কঠিন বস্তু সহ দাঁড়াইতেছে V1 মাইনাস x বাই T1 ইকুয়াল টু V2 মাইনাস x ডিভাইডেড বাই T2। তাইলে T2টা বোঝাইতেছে না, T2। আর xটা কি? আমি একটু আগেই বলছি, xটা হইলো কঠিন বস্তুর আয়তন। আশা করি তোমাদের মোটামুটি চার্লসের সূত্র ক্লিয়ার, সেন্টিগ্রেড স্কেলে, কেলভিন স্কেলে আর বয়েলের সূত্র ক্লিয়ার। এবারে আমরা যাব দুটো অনুসিদ্ধান্তে, বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত আর একটা যাব আমরা চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। কারণ ওইখান থেকে মাঝে মাঝে দেখা যাবে ঘনত্ব রিলেটেড ম্যাথ আসে, আর ঘনত্ব রিলেটেড ম্যাথ করার জন্য আমাদের এই অনুসিদ্ধান্ত দুইটা জানতে হবে। তো দেখি আমরা অনুসিদ্ধান্তগুলা। বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত,
বয়েলের সূত্রের কি, বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। তো অনুসিদ্ধান্তের কি আমরা বয়েলের সূত্র জানি v is proportional to 1/p, ওখান থেকে লিখতে পারি, আচ্ছা এমনি না লিখে তোমরা ওইভাবে প্রুভ করো যে বয়েলের সূত্র কি জানি, p1 v1 equal to p2 v2। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা ছোটবেলায় পড়ছি ঘনত্বের সূত্র রো ইকুয়াল টু m বাই v বা d ইকুয়াল টু m বাই v। তো এখান থেকে যদি আমি লিখি d ইকুয়াল টু m বাই v, তাহলে প্রথমে p1 v1 এর জন্য কি হবে, d1 ইকুয়াল টু কি হবে m বাই v1, m1 বাই v1, আবার d2 এর জন্য কি হবে m2 বাই v2, তাই তো। বাট এখানে কিন্তু এই ভুলটা করা যাবে না, ভর কি চেঞ্জ হবে, ভর কি কখনো চেঞ্জ হয়, তোমার ভর যেটা কি চেঞ্জ হবে, আমার ভর কি চেঞ্জ হবে, ভর তো অপরিবর্তিত থাকে। তাহলে m1 m2 হবে না, সবসময় m1 m2 কিন্তু হবে না, আমরা লিখবো m বাই v1 অথবা m1 m2 দেওয়া যাবে না, তাহলে আমরা লিখবো m বাই v1, ওইখান থেকে আমরা v1 ইকুয়াল টু লিখতে পারি m বাই d1, সেম টু সেম আমি d2 ইকুয়াল টু লিখতে পারি m বাই v2, ওখান থেকে v2 ইকুয়াল টু লিখতে পারি m বাই d2। তাহলে জাস্ট আমার কাজ শেষ, এখানে মান বসাবো p1 m বাই d1, p2 m বাই d2, দুই পাশ থেকে m চলে গেলে p1 বাই d1 ইকুয়াল টু p2 বাই d2। এই হলো আমাদের কিসের সূত্র, আমাদের ঘনত্বের সূত্র। তো এর একটা আগাই ফাইনাল সূত্র চলে যায়, তাহলে আমি লিখতে পারি p বাই d ইকুয়াল টু k, লিখতে পারি p ইকুয়াল টু k d, তাহলে লিখতে পারি এখান থেকে p is proportional to d। তাহলে চাপ যত বাড়ানো হয় ঘনত্ব তত বৃদ্ধি পায়, কারণ চাপের সাথে আমরা দেখলাম p এর সাথে প্রেসারের সাথে ডেনসিটির সম্পর্ক আমরা কি দেখতেছি, সমানুপাতিক, একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। তো যদি বাস্তব উদাহরণ দাও, চাপ দিলে আস্তে আস্তে আয়তনটা কমতে থাকে না, আমরা বয়লের সূত্রে কি পড়লাম, চাপ বাড়লে আয়তন কি হয়, কমে। একটা বেলুন তুমি যখন চাপ দিলে আস্তে আস্তে আয়তন কমতেছে, আবার তুমি হাতটা লুজ করলে প্রেসার কমাইলে আস্তে আস্তে আয়তনটা বাড়তেছে। তো তুমি যখন চাপ দিতেছে আয়তন কমে যেতে ঘনত্ব কি অটোমেটিক্যালি বাড়তেছে, তো আবার চাপ যখন তুমি কমাইতেছো আয়তন আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে, তার মানে ঘনত্ব অটোমেটিক্যালি কি হইতেছে, কমতেছে। আচ্ছা, তো এই হলো আমার মনে করো সূত্র যে চাপটা কিসের সমানুপাতিক, ঘনত্বের সমানুপাতিক। আর ম্যাথ করার জন্য সূত্র কি, p1 বাই d1 ইকুয়াল টু p2 বাই d2। তো আশা করি তোমরা এই যে অনুসিদ্ধান্তটা বুঝতে পারছো, আর এই রিলেটেড ম্যাথ আসলে ইনশাআল্লাহ করতে পারবা। এবার আমরা চলে যাই চার্লসের সূত্র অনুসিদ্ধান্তে। কার অনুসিদ্ধান্ত, চার্লসের সূত্র অনুসিদ্ধান্ত। তো বাম ডান পাশে মুছলাম না, গণনা তো সবার জন্যই সেম, তাহলে আমি লিখতে পারি v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2। v1 এর প্রথমে লিখব m বাই d1 বাই t1 ইকুয়াল টু m বাই d2 বাই t2। তাহলে লিখতে পারি m বাই d1 1 বাই t1 ইকুয়াল টু m বাই d2 1 বাই t2। তাহলে আসতেছে 1 বাই d1 t1 ইকুয়াল টু 1 বাই d2 t2। তাহলে লেখা যায় d1 t1 ইকুয়াল টু d2 t2। তাহলে dt ইকুয়াল টু k, তাহলে লিখতে পারি t is proportional to 1 by, আচ্ছা একটু তোমাদেরকে এক লাইনে লিখে তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, k into 1 by d, তাহলে লিখতে পারি t is proportional to 1 by d। এবার দেখো তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক কি দাঁড়াইলো, তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক দাঁড়াইলো ব্যস্তানুপাতিক। তাপমাত্রা যখন দাও তার আয়তন কি আস্তে আস্তে বৃদ্ধি পায় না, জিনিসটা বড় হয় না। তো যখন আয়তনটা বৃদ্ধি পায় তার মানে ঘনত্ব কমবে, তাহলে আমাদের ইকুয়েশন ঠিক আছে। আবার তাপমাত্রা কমালে তোমার আয়তনটা কি হয়ে যাবে, তাপমাত্রা কমালে আয়তনটা বাড়বে, তার মানে কাছাকাছি আসবে, তার মানে ঘনত্ব কি হবে, বাড়বে। তাহলে তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক দাঁড়াইলো কি, ব্যস্তানুপাতিক। আর আমাদের সূত্রের জন্য কোনটা লাগবে, এই যে d1 t1 ইকুয়াল টু d2 t2, বা তুমি বলতে পারো d1 বাই t2 ইকুয়াল টু d2 বাই t1। তাহলে আশা করি তোমরা বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত খুব ভালোভাবে ক্লিয়ার হইছো। তো তোমরা যদি এই বিষয়গুলোতে আরো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে তুমি ইউটিউবে যে ইয়েটা আছে কমেন্ট সেকশনে আমাকে জানাবা, ফেসবুকে আমাকে জানাবা, পেজ আছে, অথবা আমার ফোন নাম্বার তোমাদের দেওয়া আছে, তোমরা যদি কোনো প্রকার সমস্যা পড়ে আমাকে ফোন দিতে পারো, অথবা তোমাদের এক্সট্রা খেয়াল লাগলে তুমি আমার সাথে অবশ্যই ফোনে কি করবা, যোগাযোগ করবা। তো এবারে আমাদের বয়েলের সূত্র অনুসিদ্ধান্ত, আচ্ছা এখানে নামটা আমি লিখি নাই, তোমরা এটা লিখে রাখো, পরে মনে থাকবে না। এটা হলো চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত।
লাস্ট আমি যে টপিকটায় যাব, বয়েলের সূত্র পড়লাম, চার্লসের সূত্র পড়লাম, বয়েলের সূত্র অনুসিদ্ধান্ত পড়লাম, চার্লসের সূত্র অনুসিদ্ধান্ত পড়লাম, এবং শুধু পড়লাম না যে মুখস্থ করে দিছি এমন না, সূত্রটা কিভাবে আসলো একদম প্রুফ সহ তোমাদের আমি দেখিয়ে দিছি। তো এরপরে আশা করি তোমাদের আর বেসিকে বা কনসেপ্টে কোনো সমস্যা থাকার কথা না। আর ম্যাথগুলো কি করব, আমি প্রথমে যে সূত্রের বেসিকগুলো লেকচার দিতেছি, এরপরে ক্লাসগুলো তোমরা আস্তে আস্তে প্রত্যেকটা সূত্র রিলেটেড ম্যাথ করবা। তাহলে ম্যাথ প্র্যাকটিস করলে তোমার কি হয়ে যাবে, তোমার সূত্র প্লাস ম্যাথ টোটাল ফিনিশ, কনসেপ্ট একদম কি ক্লিয়ার। আর এটা পাওয়ার জন্য তোমার কি করতে হবে, আমার চ্যানেলে তোমার থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, আমার পেজে তোমার সাথে থাকতে হবে, তাহলে তুমি প্রতিদিন আপডেটগুলো পাবা। এছাড়া সমস্যা হলে আমার ফোন নাম্বারটা দেওয়াই আছে, তুমি ফোনে আমার অবশ্যই যোগাযোগ করবা। তো এবার আসো আমরা চলে যাই বয়লার চার্লসের সমন্বয় সূত্রে। বয়েলের সূত্র কি ছিল, এখানে আগে প্রথম টপিকটার নাম লিখি, বয়েল আর চার্লসের কি সূত্র, সমন্বয় সূত্র। তাহলে বয়েল প্লাস চার্লস লিখে দিলাম আমি, শর্টকাট। আচ্ছা, বয়েলের সূত্র ছিল V is proportional to 1/p, যেখানে কি স্থির ছিল, t স্থির। আর চার্লসের সূত্র ছিল V is proportional to t, যেখানে কি স্থির ছিল, p স্থির। বাট আমি যখন সমন্বয় করব, সমন্বয় করলে কি হবে, বাম পাশে v, দুই পাশেই আছে 1/p into t, আর এখানে কি t, p পরিবর্তনশীল। আচ্ছা, তো এখান থেকে তুমি করো একটা ধ্রুবক আনো 1/p into t, তাহলে pv equal to kt, তাহলে লিখতে পারি pv divided by t equal to k। তাহলে এখান থেকে আমি লিখতে পারি p1 v1 by t1 equal to p2 v2 by t2 equal to p3 v3 divided by t3 equal to dot 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 pn vn divided by tn equal to কে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে বয়েল আর চার্লসের সমন্বয় সূত্রটা তোমাদের আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এবার যদি আমি সূত্র আকারে লিখি, একটু সুন্দর গোছাই দিই, তাহলে আমি কি লিখবো, তাহলে আমি লিখবো হইলো, উপরে লিখি, একদম মুছে উপরে লিখি, লিখবো কঠিন বস্তু ছাড়া। কারণ এখানে কঠিন বস্তু অনেক সময় পেঁচাই দেয়, আর কঠিন বস্তু দেখলে তো তোমরা মনে করো শেষ, কঠিন হয়ে যাও, পরীক্ষার মাঝখানে কি যাও, কঠিন বস্তু দিলেই প্রশ্নে কঠিন বস্তু কেন দিল, এটা কই থেকে আসলো, বা কঠিন বস্তু আয়তন কই থেকে চাইলো, তোমরা কঠিন হয়ে যাও পরীক্ষার মাঝখানে। তো এটা কি হওয়া যাবে, এটা হওয়া যাবে না। আচ্ছা, তাহলে কঠিন বস্তু ছাড়া আমাদের সূত্র কি হবে, p1 v1 minus x divided by t1, আরেকটা হবে p2 v2 minus x divided by কি t2। আর যদি কঠিন বস্তু থাকে তাহলে লিখবো কঠিন বস্তু সহ, সরি তোমরা তো আমার খেয়ালই করো নাই, যদি কোনো না থাকে তাহলে x কই থেকে আসবে, p1 by v1 p1 v1 by t1 p2 v2 by t2। আর কঠিন বস্তু যদি সহ বলে তখন আসবে p1 v1 minus x by t1 equal to p2 v2 minus x divided by কি t2। এই হলো আমার মোট বয়েল আর চার্লসের কি সূত্র, সমন্বয় সূত্র। তাহলে আমাদের বয়েলের সূত্র তার অনুসিদ্ধান্ত, চার্লসের সূত্র তার অনুসিদ্ধান্ত, বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র, এবং প্রত্যেকটা সূত্র প্রুফ সহ কিভাবে আসলো আমরা ডিটেলসে জানলাম। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা একটু প্র্যাকটিস করো আমার ভিডিওটা দেখে। আশা করি এর বাইরে কোনো কনসেপ্ট তোমাদের লাগবে না, এখন তোমরা বই খুললে যে কোনো কনসেপ্ট বুঝতে পারবা। আবার লেকচারটা কেমনে বুঝবা সেই ডিটেলস আমি তোমাকে দিয়ে দিয়েছি। তো এরপরে আমাদের যে টপিকগুলো আছে, অ্যাভোগাড্রো সূত্র, বয়েল চার্লস আর অ্যাভোগাড্রো সমন্বয় সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণের, তো এইগুলো আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দিব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।